গ্যাস সংকট ও উচ্চ মূল্য দিয়ে গ্যাস ব্যবহার করতে না পেরেও অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, দেশে বেকারত্ব বাড়ছে, বলছেন জিএম কাদের। সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের আচরণ বিস্ময়কর, বলছেন সাইফুল হক। বিএনপিতে ব্যাপক রদবদল, এক পক্ষ খুশি অন্য পক্ষ বেজার। এবং সর্বশেষ জানাবো, মন্ত্রিসভা বড় হচ্ছে বাজেটের পর, বদল হতে পারে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের দপ্তর। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করছে মিয়ানমার, বলছেন জিএম কাদের। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, মিয়ানমার সেন্ট মার্টিনের কাছে যুদ্ধ জাহাজ নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে তারা হামলা চালিয়ে আসছে, বিভিন্নভাবে তারা আমাদের ভূখণ্ডে চলে আসতে চাচ্ছে। দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অনেক শক্তিশালী শুনেছি, কিন্তু এটি নিয়ে আমরা তাদের কোনো ভূমিকা দেখছি না। মানুষের চরম নিরাপত্তাহীনতায় ভুগছে, এটি সত্যিই দুঃখজনক। জিএম কাদের বলেন, এর আগে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আমাদের দেশে ঠেলে দেওয়া হয়েছে। সরকার মানবতা দেখিয়ে সেই বোঝা ঘাড়ে নিয়েছে, বর্তমানে তাদের বাধা দেওয়ার চেষ্টা করা হোক। মিয়ানমার সেন্ট মার্টিন যদি দখলে নিয়ে ফেলে, আবার কোনো মহত্বের কারণে তা ছেড়ে দেওয়া হবে কিনা আমরা জানি না। আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আছে। সংসদ চালু থাকলে এই কেন হচ্ছে আমি প্রশ্ন করতাম। জিএম কাদের আরো বলেন, সরকার যে বাজেট করেছে তা দুর্বৃত্তায়ন সহায়ক বাজেট। বিভিন্ন দুর্বৃত্তায়নকে এই বাজেটে উৎসাহিত করা হয়েছে। দুষ্টের পালানো, শিষ্টের দমন করা হচ্ছে বিভিন্ন নীতিতে। সরকারের আশপাশের মানুষ ধনী থেকে অতি ধনী হচ্ছে, আর সাধারণ মানুষ কষ্ট ভোগ করছে। এবারে বাজেটের মাধ্যমে বৈষম্যের দেশ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, স্বাধীনতার পরে কোনো সময় অর্থনৈতিক সংকট হয়েছে বলে আমার জানা নেই। বর্তমানে যে সংকট তৈরি হয়েছে তা করেছে সরকার। তারা উচ্চবিলাসী মেগা প্রকল্প করে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে প্রকল্প ব্যয় বাড়িয়েছে। আমি বলবো, অর্থের বিরাট অপচয় হয়েছে, তাই দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। জিএম কাদের আরো বলেন, বর্তমান কর ছাড়ের সুফল পাচ্ছে ব্যবসায়ীরা, অপরদিকে করের বোঝা বইতে চাচ্ছে জনগণের। সরকার সংকুচিত অর্থ সরবরাহ মুদ্রানীতি গ্রহণ করার কথা বলছে, কিন্তু দেশের বাজার নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট, তাই এই নীতি কোনো কাজে আসবে না। বিরোধী দলের নেতা দলের সরকার বিদ্যুৎ ও গ্যাস আমদানি করছে, অথচ দেশে গ্যাসের বিশাল মজুত রয়েছে, সেটি উত্তোলনের বিষয়ে সরকারের কোনো দৃষ্টি নেই। এতে করে উচ্চ মূল্যে জনগণকে বিদ্যুৎ গ্যাস ব্যবহার করতে হচ্ছে। গ্যাস সংকট এবং উচ্চ মূল্য দিয়ে গ্যাস ব্যবহার করতে না পেরে অনেকেই ইন্ডাস্ট্রি বন্ধ করে দিচ্ছে। গ্যাস সংকট ও উচ্চ মূল্য দিয়ে গ্যাস ব্যবহার করতে না পেরেও অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, দেশে বেকারত্ব বাড়ছে। সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের আচরণ বিস্ময়কর, বলছেন সাইফুল হক। টেকনাফের সেন্ট মার্টিন উপকূলে মিয়ানমারের 3টি যুদ্ধজাহাজের উপস্থিতি উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বাংলাদেশের ট্রেলার লক্ষ্য করেও ইতিমধ্যে মর্টার শেল নিরপেক্ষ নিক্ষেপ করা হয়েছে। জান্তা বাহিনীর এসব অশুভ সামরিক তৎপরতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। মিয়ানমারের ধারাবাহিক উস্কানির মুখে সরকারের নির্বিকার আচরণ বিস্ময়কর। সাইফুল হক বলেন, টেকনাফ, সেন্ট মার্টিন সহ সীমান্তবর্তী অঞ্চলে মিয়ানমারের জান্তা বাহিনী ধারাবাহিক উস্কানি সৃষ্টি করে আসছে। তাদের এসব সামরিক তৎপরতার সীমান্তে বাংলাদেশি নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, তারা নিরাপত্তাহীনতায় দিন পার করছে। বিবৃতিতে তিনি আরো বলেন, অবিলম্বে মিয়ানমারের এসব তৎপরতা বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়া দরকার। সীমান্তবর্তী অঞ্চলে সেনা মোতায়েন সহ বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান সাইফুল হক। বিএনপিতে ব্যাপক রদবদল, এক পক্ষ খুশি অন্য পক্ষ বেজার। বিএনপি কেন্দ্রীয় কমিটিতে রদবদলের পাশাপাশি দলের বর্তমান বিষয়ক বিদেশ বিষয়ক কমিটি ভেঙে দিয়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। এগুলো হচ্ছে চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি। চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি চেয়ারম্যান হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই আছেন। গত 14ই মে বিগত সরকার বিরোধী আন্দোলনের ব্যর্থতার কারণে ঢাকা মহানগর বিএনপির উত্তর দক্ষিণ উভয় কমিটির পাশাপাশি বরিশাল মহানগর ও চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। একই কারণে কেন্দ্রীয় যুবদলের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে কমিটি বিলুপ্ত করা হয়। বিএনপির নেতারা বলেছেন, 7 জানুয়ারি নির্বাচনের আগে সরকারের বিরোধী আন্দোলনের ব্যর্থতার কারণে রদবদলের ও অঙ্গ সংগঠনের কমিটি বিলুপ্ত করা হয়েছে। আর দলের কেন্দ্রীয় কমিটির যেসব নেতারা পদোন্নতি করা হয়েছে তাদের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় না থাকার অভিযোগ ছিল, আবার তাদের পদোন্নতি দেওয়া হয়েছে এবং নতুন করে যুক্ত করা হয়েছে। কিন্তু আন্দোলনের ব্যর্থতার জন্য যদি দলের মধ্যে সারির নেতাদের পদোন্নতি দেওয়া হয় তাহলে ধরে নিতে হবে তাদের শাস্তি দেওয়া হয়েছে। তাহলে 28 অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশের দিন দলের নীতি নির্ধারণী পর্যায়ে যেসব নেতা মঞ্চ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তাদের বিচার হবে না কেন? এরপর 7 জানুয়ারি নির্বাচনের আগে দলের নীতি নির্ধারণী পর্যায়ে যেসব নেতা জেলের বাইরে ছিলেন কিন্তু মাঠের নেতারা তাদের খুঁজে পায়নি এবং যাদের ভুল কৌশলের কারণে আন্দোলনে সফল হয়নি তাদের বিচার হবে না কেন? এসব প্রশ্ন তো এসে যায়। বিএনপিতে হঠাৎ রদবদল নিয়ে অনেকের মধ্যে অসন্তোষ থাকলেও প্রকাশ্যে কেউ কথা বলতে চাচ্ছেন না। পদ হারানোর ভয় কাজ করছে নেতাদের মধ্যে। তারা বলছেন, নানা বিবেচনায় বিএনপি সাংগঠনিক
কাঠামোতে এই পরিবর্তন ও সংযোজন করা হয়েছে। এগুলো দলের ধারাবাহিক সাংগঠনিক কাজের অংশ। আবার কেউ কেউ বলছে দীর্ঘদিন দলের কাউন্সিল হয় না, তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাউন্সিল না করার চাপ এড়িয়ে বেশ কিছু পদে রদবদল করে নতুনত্ব আনার চেষ্টা করছেন। সেটা দলের আন্দোলন সংগ্রামে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে সেটা দেখার বিষয়। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ঢাকা পোস্টকে বলেন, নানা বিবেচনায় এসব করা হয়েছে। যেসব কমিটির মেয়াদ নেই সেগুলো ভেঙে দেওয়া হয়েছে, আবার যেসব কমিটির মেয়াদ আছে সেগুলোকে নতুন নেতৃত্ব দেওয়ার দরকার প্রয়োজন আছে বলে তারা ভেঙে দেওয়া হয়েছে। আবার কারো কারো পদ থাকলেও পদোন্নতির দরকার বিবেচনায় তাদের নতুন পদ দেওয়া হয়েছে। এত রদবদল করে বিএনপি তার আন্দোলন সংগ্রামে কতটুকু সফল হতে পারবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি অনেক অংশে সফল হয়ে গেছে। আমরা এই সরকারকে মানুষ ভোট দেয়নি, তাদের নৈতিক কোনো ভিত্তিও নেই। জোর করে প্রশাসনকে ব্যবহার করে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। তাদের লুটের খবর বেরিয়ে আসতে শুরু করেছে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একজন কর্মকর্তা বলেন, বিএনপিতে এখন চমকের পর চমক চলছে। এখন প্রশ্ন থেকে যায়, এই চমকের পরে কি হবে? আন্দোলন সংগ্রামে সফলতা আসবে তো? তিনি আরো বলেন, যারা পদোন্নতি পেয়েছেন তারা সবাই তো খুশি নন, কারণ দেখা যাচ্ছে তার থেকে জুনিয়রকে উপরের পদে পদোন্নতি দিয়ে রাখা হয়েছে। ফলে সবকিছু মিলিয়ে ঈদের আগে বিএনপিতে কিছুটা হযবরল অবস্থা। এদিকে পদোন্নতি হয় এবং কেন্দ্রীয় কমিটিতে বাদ পড়া বিএনপি নেতাদের মধ্যে অসন্তোষ থাকলেও তারা প্রকাশ্যে কিছু বলতে চাচ্ছেন না। এরকম তিনজন নেতার সঙ্গে কথা বলে ঢাকা পোস্ট তার বলেন, মাঠের সরকার বিরোধী কার্যকর আন্দোলন গড়ে তোলার ব্যর্থতার জন্য তিনি আমাদের পথ দেয়। তারা বলেন, মাঠের সরকার বিরোধী কার্যকর আন্দোলন গড়ে তোলার ব্যর্থতার জন্য যদি আমাদের পথ যায়, একই কাজে যাদের নীতি প্রণয়নের অদূরদর্শিতা ছিল তাদেরকেও বিচার হওয়া উচিত। পদোন্নতি হয় এক নেতা বলেন, 7 জানুয়ারি নির্বাচনের আগে মহাসচিব সহ স্থায়ী কমিটির মাত্র 2 জন সদস্য কারাগারে ছিলেন, বাকিদের তো আন্দোলনের মাঠে দেখা যায়নি। কিন্তু এখন সব ব্যর্থতা শুধু আমাদের কাঁধে। পদোন্নতি হওয়া আরেক নেতা বলেন, 2016 সালের পরে বিএনপির কোনো কাউন্সিল হয়নি। এই নিয়ে দলের ভেতরে মাঝে মধ্যে আলোচনা উঠে। এখন দেশের বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে আবারও কখন কাউন্সিল করা যাবে সেটা বলা সম্ভব নয়। ফলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিন্তা করছেন কিছু লোকের পদ পরিবর্তন, কাউকে নতুন করে যুক্ত করে কেন্দ্রীয় কমিটিতে নতুনত্ব আনতে, এছাড়া আর কিছুই নয়। মন্ত্রিসভা বড় হচ্ছে বাজেটের পর, বদল হতে পারে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের দপ্তর। প্রধানমন্ত্রী আগামী 21 জুন দুদিনের সফরে ভারত যাচ্ছেন। 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে সপ্তাহব্যাপী নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। 29 জুন জাতীয় সংসদে বাজেট পাশ করা হবে। 30 জুন পাশ হবে অর্থ বিল। সবকিছু মিলে গোটা জুন মাস জুড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা ব্যস্ততা, দম ফেলার সময় নেই তার। আর এই বাজেট অধিবেশনের পরপরই মন্ত্রিসভার রদবদল হতে যাচ্ছে। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে যে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা বড় করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। ইতিমধ্যে তিনি প্রাথমিক আলাপ আলোচনা শুরু করেছেন। মন্ত্রিসভার এই রদবদলে এবারও রাজনৈতিক নেতৃত্ববৃন্দকে গুরুত্ব দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ কয়েকজন আওয়ামী লীগের ত্যাগী নেতা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে। তবে আওয়ামী লীগের একজন প্রেসিডেন্ট সদস্য বলেছেন যে মন্ত্রিসভার রদবদলের বিষয়টি তিনিও শুনেছেন, তবে এটি প্রধানমন্ত্রীর একক এখতিয়ার। তিনি কখন কিভাবে মন্ত্রিসভার রদবদল করবেন তা একান্তই তার সিদ্ধান্ত। কিন্তু মন্ত্রিসভার রদবদলের ব্যাপারে ক্ষমতাসীন দলের মধ্যে নানা রকম আলাপ আলোচনা এবং উত্তেজনা এখন দৃশ্যমান। আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে প্রাপ্ত তথ্য জানা গেছে যে যারা রাজনীতিবিদ আছেন এরকম বেশ কয়েকজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের 2 জন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং এস এম কামাল হোসেন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন বলে বিভিন্ন মহলে আলাপ আলোচনা রয়েছে। এছাড়াও আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারে বলে আলোচনায় আছে। এর বাইরেও 2-1 জনের নাম শোনা যাচ্ছে যারা নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন। নতুন মন্ত্রিসভায় আমলাদের মধ্যে থেকে অন্তত একজনের অন্তর্ভুক্ত সম্ভাবনা রয়েছে বলে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা ইঙ্গিত দিয়েছেন। তবে আওয়ামী লীগের নেতারা বলছে যে এই সমস্ত নেতাকর্মীদের আকাঙ্ক্ষা শেখ হাসিনা কি করবেন সেটি সম্পর্কে সকলে অন্ধকারে রয়েছে। সংবিধান অনুযায়ী এটি প্রধানমন্ত্রীর একক এখতিয়ার। মন্ত্রিসভার সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী দপ্তর বন্টন নিয়ে জোর আলোচনা চলছে। একাধিক মন্ত্রী ধারণা করছেন যে সামনে যে মন্ত্রিসভার সম্প্রসারণ হবে সেখানে কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর দপ্তর পরিবর্তন হতে পারে। বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী আসতে যাচ্ছেন, এটা মোটামুটি নিশ্চিত। তবে দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।